আগের বার অনেকে বিদেশে পালায় যাইতে পারছে, আগের বার অনেকে হচ্ছে কি বলবো, টাকা পয়সা অনেক বেশি ছিল, সেটা দিয়ে যে দেখা যেত যে আওয়ামী লীগের নেতা সে হচ্ছে পালাইতে পারতেছে না, সে এলাকার যে লোকাল নেতা ছিল, কখনো যে বৈষম্য বিরোধীর যে নেতা ছিল তাকে, কিংবা বিএনপি ছাত্রদলের যে নেতা ছিল তাকে, কিংবা জামাত এনসিপি, এরকম অনেক কাহিনী আমরা শুনেছি যে তাদেরকে টাকা পয়সা দিয়ে এলাকায় থাকার ব্যবস্থা করছে। তো এবার যদি এরকম হয়, আপনারা কার কাছে টাকা দিয়ে থাকবেন? জনগণ কিন্তু এবারে আর মাফ করবে না যে অমুক নেতার শেল্টারে থাকবেন, তমুক নেতার শেল্টারে থাকবেন, এটা কিন্তু এবার আর হবে না। তাই আমার মনে হয় যে সকলের এই ব্যাপারে আপনারা কে কার সাথে সমঝোতা করছেন, কে কিভাবে সমঝোতা করে দেশ চালাচ্ছেন, এটা আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হচ্ছে জুলাই সনদ আমাদের রেড লাইন। জুলাই সনদের এই পাশ থেকে ওই পাশে যেই দলই যাবে, সে বিরোধী দলীয় হোক কিংবা সরকার দলীয় হোক, তাকে জনগণ এবার আর ছাড় দিবে না। আমি হচ্ছে ছাত্রপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে জুলাই সনদ যে ব্যাপারটা, সেটা কি, এটা নিয়ে আমরা সবাই কথা বলছি, কিন্তু জনগণ যে একজন রিক্সাওয়ালা, একজন কুলি মজুর, তারা যারা আছে, এবং এই যে সংবিধান নিয়ে সংসদে 2 দিন পর পর কেওয়াস হয়, এই সংবিধান, জুলাই সনদ, এগুলো নিয়ে আই গেস প্রত্যেকটা শ্রমজীবী যে মানুষ, তাদের কাছে পৌঁছানো উচিত। এবং তাদের কাছে যদি পৌঁছায় যে এই কাজগুলো, এই সংবিধান কি, জুলাই সনদ কি, তারা যদি ঠিকঠাক মতো বুঝতে শুরু করে, তাহলে মনে হয় আমরা একটা বিশাল জনশক্তিকে আমাদের পাশে পাবো, এই যে নেই ইনসাফ বাংলাদেশ গড়ার যে পথ, সেটাতে আমরা দেখতে পাই যে বিগত সময়ে আমরা যেরকম দেখেছি যে জুলাইয়ের আগে আমরা দেখতাম যে ছাত্রলীগ যখন এই মধুর ক্যান্টিনে তারা যখন প্রোগ্রাম করতো, তখন খুঁজে খুঁজে বলা হতো যে যেই মেয়েরা সুন্দর, যেই মেয়েরা একটু দেখতে, যাদের, আমি এভাবেই বলছি, মানে তাদের ভাষ্য মতো যেমন ছিল সেভাবেই বলছি, এটাকে কেউ অন্যভাবে নেবেন না, যাদের একটু ফিগার ভালো, যারা একটু দেখতে ফর্সা, তারা রাজনীতিতে ভালো করবে, এ ধরনের একটা কথা প্রচলিত ছিল। এবং মেয়েদেরকে যেভাবে ব্যবহার করা হতো মিছিলের সামনের সারিতে, এবং হচ্ছে কখনো কখনো নেতার পেছনে হাততালি দিবে, এই ধরনের একটা মেয়েদের রাজনীতি বলতে এটা ছিল। এই জন্য এক ধরনের কথা প্রচলিত ছিল যে ভালো মেয়েরা কখনো রাজনীতি করে না, এই ধরনের কিছু টেবু, এই ধরনের কিছু সেন্টেন্স আমরা সবসময় শুনতে পেয়েছি। তো এই সব কিছুকে উপেক্ষা করে যখন আমরা জুলাই গণ অভ্যুত্থানকে সফল করলাম, এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন আমাদের কাছে সুযোগ এলো যে প্রত্যেকটা সেক্টর সুন্দরভাবে সংস্কার করার, সেটা কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং কাদের কারণে হচ্ছে, এটা আশা করি বলার অপেক্ষা রাখে না। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যখন জুলাই সনদের কথা আসে, জুলাই গণ অভ্যুত্থান তো শেষ হয়েছে, এরপরের ফেজটা ছিল অভ্যুত্থান সফল হয়েছে, এখন সংস্কারের পালা। সেই সংস্কারের লক্ষ্যে 1 বছর ইন্টারিম সরকার ছিল, সেই ইন্টারিম সরকারের মধ্যেও ভূত বসেছিল যারা আমাদের সেই সংস্কারগুলো করতে দেয়নি, কিংবা সেই সংস্কারগুলো করার পথে পদে পদে বাধা সৃষ্টি করেছে। আপনারা জানেন আমাদের তন্নি আপু, যার একটা ছবি গত 24 সালের হচ্ছে জুলাইতে, যার ছবি অনেক মানুষকে এত বেশি অনুপ্রাণিত করেছিল, যার রক্তমাখা ছবি, সেই ছবির কারণে বাংলাদেশে প্রত্যেকটা পথে প্রান্তরের মানুষ নেমে আসতে উদ্বুদ্ধ হয়। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো গঠিত হলো, বা যে গতানুগতিক রাজনৈতিক দলগুলোতে মানুষজন যখন কিছুটা পলিটিক্যাল হয়ে উঠলো, জুলাইয়ের পরে একটা জনগোষ্ঠী যারা কখনো পলিটিক্স নিয়ে ভাবেনি, তারাও পলিটিক্যাল হয়ে উঠতে শুরু করে। কিন্তু যখন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছে বা কোনো একটা রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তারা তাদের যোগ্যতা অনুসারে সেই ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়নি, বা তাদের জন্য এইটুকু কম্প্রোমাইজ রাজনৈতিক দলগুলো করেনি। এই কথাটা বলার একটা কারণ, এটার একটা প্রমাণ আমি আপনাদের কাছে যদি বলি, আমাদের জুলাই সনদে লেখা ছিল যে খুব সম্ভবত কত পার্সেন্ট সেটা আমার মনে নেই, খুব সম্ভবত 10% নারী অংশগ্রহণ বা নারীকে মনোনয়ন দিতে হবে জাতীয় নির্বাচনে, এ ধরনের একটা ধারা ছিল জুলাই সনদে। তো আমরা দেখতে পেয়েছি কোনো রাজনৈতিক দলই যেটুকু বলা হয়েছিল সেটুকু দূরে থাক, তার অর্ধেকও নারী পুরো বাংলাদেশে তারা মনোনয়ন দিতে পারেনি। তো এইটার ক্ষেত্রে তারা এই ধরনের, আমি দেখেছি যখন আমরা বলতাম যে নারীর অংশগ্রহণ নিশ্চিতের জন্য তাদেরকে বিভিন্ন যে আসনগুলো রয়েছে সেগুলোতে মনোনয়ন দেওয়ার কথা যখন আমরা বলতাম, তখন তারা বলতো যে যোগ্যতা অনুসারে তারা বিচার করতে চায়, যোগ্যতা অনুসারে তারা মনোনয়ন দিতে চায়, আসন বন্টন করতে চায়, এই জন্য নারীরা সামনে আসেনি, নারীদেরকে পাওয়া যায়নি। তো আমার মনে হয়েছে যদি যখন জুলাইয়ের পরবর্তীতে নারীরা যখন রাজনীতিতে অংশগ্রহণ করতে আসলো, যখন নারীরা সামনে আসা শুরু করলো, তখন যদি তাদেরকে কম্প্রোমাইজ করা হতো বা তাদের জন্য সুযোগ সুবিধাটা তৈরি করে দেওয়া হতো,
এই ব্যাপারটা এমন নয় যে নারী বলে তাকে আপনি এক্সট্রা সুবিধা দিচ্ছেন। যখন আপনার একটা ফিল্ড যেখানে এখনও প্রস্তুত নেই, আপনার সমানে সমানে আসার জন্য শুরুতে কিছু সুযোগ সুবিধা দিতে হয়। নারীরা যখন সমান সমানে আসতে পারছিনি, যখন তাদের জন্য আসার পথটাই বন্ধ, তখন যখন আপনি তাকে এইটুকু কম্প্রোমাইজ করবেন না, আপনি যে জায়গাটা হোল্ড করে আছেন, একজন নারী যখন সামনে আসবে, সে যখন আপনার যোগ্যতার সমান, তখন যদি আপনি তার জন্য ওইটুকু কম্প্রোমাইজ না করেন, তাহলে তো তার পক্ষে সামনে আসা সম্ভব না। তো এইটুকু কম্প্রোমাইজ না করার কারণে যেটা হয়েছে, আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনে তত সংখ্যক নারীকে আমরা মনোনয়ন নিতে দেখিনি। তো পরবর্তীতে যখন সংরক্ষিত নারী আসন, যেটা এখন সবাইকে সিট দেওয়া হচ্ছে বা মনোনয়ন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রেও আমরা দেখেছি যে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যে যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়িত হয়েছে কে কার সন্তান, কে কার স্ত্রী, কে কার পরিবার। এই ধরনের ব্যাপারগুলো বিগত সময়ে যেমন চলে এসেছে, এই ধরনের ব্যাপারগুলোও আমরা দেখতে পাই। তো জুলাই কন্যাদের যে অবদান ছিল সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেটা কিভাবে একটা আন্দোলনকে গণ-অভ্যুত্থানের রূপ দিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে মায়েরা নিজেদের বাড়ি থেকে নেমে এসে পানি দিয়ে, খাবার দিয়ে আন্দোলনকে জিইয়ে রেখেছে। কিংবা আমরা এটাও দেখেছি যে যখনই জুলাই গণ-অভ্যুত্থান রিলেটেড কিছু আসে, যে মা তার সন্তানকে বলছে যে আন্দোলনে যেতে, তো কোন মা তার সন্তানকে এরকম মৃত্যু যেন ঠেলে দিতে পারে? বাংলাদেশের বাঙালি মায়েরা ছাড়া এটা খুব সম্ভবত বাকি কারো পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই। তো এই যে পুরো প্রেক্ষাপটের বেসিসে যখন আমরা রাজনীতিতে আসলাম, যখন এই একটা অবস্থানে আসলো, বা জুলাই সনদ যেখানে নারীদের অধিকার নিশ্চিতের জন্য একটা ধারা নিশ্চিত করলো বা একটা উপধারা তৈরি করলো, সেটাকেও যখন আপনি মূল্যায়ন করেন না, তখন আসলে বাংলাদেশের নারীরা যেখানে দেখেছে সে যত যোগ্যতাই থাকছে, তার যোগ্যতা অনুযায়ী তার বিচারটা হবে না, বা সেই যে যোগ্যতা নিয়ে একটা জায়গায় যাচ্ছে সেটার মূল্যায়ন করা হবে না, তখন বোধ করি কেউ আর ওভাবে সামনে আসতে সাহসটা পায় না। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা শান্তি অবস্থা, একটা সহাবস্থান, একটা পারস্পরিক মূল্যবোধের আদান প্রদান, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু সেটার পরিবর্তে আমরা অসহযোগিতা, বিভিন্ন ধরনের সেক্টের মধ্যে পার্থক্য এবং সেইটাকে ব্যবহার করে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের রাজনীতিকরণের প্রকল্প আমরা দেখতে পেলাম। গণভোট এবং সংস্কার বাস্তবায়ন কোনো নির্দিষ্ট দলের অন্তর্ভুক্ত বিষয় নয়। ফলত আমরা গণঅভ্যুত্থানে যেই ধরনের পার্টিসিপেশন সকলের মধ্যে দেখতে পেয়েছি, যেই ধরনের অংশগ্রহণ, একই সাথে থাকার, একই সাথে লড়াই করার যে মনোবৃত্তি, এই মনোবৃত্তিকে কাজে লাগিয়ে আমরা এইটার ফলটা সাথে নিয়ে এগোতে চেয়েছিলাম বাংলাদেশে। কিন্তু আমরা এসে এই পর্যায়ে যদি বলি যে এই গণভোটের যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়াবলী, সেই গুরুত্বপূর্ণ বিষয়াবলীর মধ্যে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নারী সংসদ সদস্যের সংখ্যা। কিন্তু আমরা ঐকমত্য কমিশনে অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, একমাত্র এই নারী সংসদ সদস্য কতজন হবেন এবং কতজনকে মনোনয়ন দেওয়া হবে, এই বিষয়ে একটা সর্বদলীয় ঐকমত্য স্থাপন হয়েছে ঐকমত্য কমিশনে, উইদাউট এনসিপি। সেখানে এনসিপি শুধুমাত্র এবং এবি পার্টিও সেখানে ছিল। তা আমরা বলেছি যে সংসদে নারীদের পার্টিসিপেশন নিশ্চিত করার লক্ষ্যে অবশ্যই এটা 30% নারীর প্রতিনিধিত্ব থাকতে হবে এবং সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার জন্য সরাসরি মনোনয়ন দিতে হবে। কিন্তু সেখানে আমরা লক্ষ্য করলাম বাকি সমস্ত দল ঐকমত্য পোষণ করলেন যে কোনোভাবেই এটা এক্সিকিউট করতে দেওয়া হবে না। আমরা কেন বারবার ঐকমত্য কমিশনের এই জায়গায় ফেরত আসছি? আপনারা যে ঐকমত্য কমিশন প্রত্যক্ষ করেছেন, এটা একটা ঐতিহাসিক ঐকমত্য কমিশন। ইসলাইকে এই ঐকমত্য কমিশনটা আসলে সেই গণপরিষদ বিতর্কের একটা ধরন, যেই গণপরিষদ বিতর্ক আপনারা পার্লামেন্টে দেখতে পেতেন হয়তো, সেটার একটা লাইভ টেলিকাস্ট বা একটা ট্রেইলার আপনারা ঐকমত্য কমিশনে দেখতে পেয়েছেন। এখন এই সর্বদলীয় ঐক্যের মধ্যে কেন ঘটনাটা ঘটে, এটা আমি একটু ব্যাখ্যা করব। কেন নারীদের রাজনীতি দিনের পর দিন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে এবং নারীদের অর্জন দিনের পর দিন আরও কেন দূর থেকে দূরে সরে যাচ্ছে।
দেখুন, আমাদের দেশে প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় এমন অনেক পলিটিক্যাল পার্টি আছে যারা নারীদের সাথে একত্রে বসতে পর্যন্ত রাজি নয়।